নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে, আমি রাখছি, চোখ রাখছি খবরে। রেগা আইন পরিবর্তন করে নতুন ভিবিজি রামজি আইনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে কর্মসংস্থান। দাবি অনুযায়ী কাজে না পেলে দেওয়া হবে বেকার ভাতা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে স্পষ্টীকরণ দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রেগা আইন পরিবর্তন করে নতুন প্রণয়ন করা ভিবিজি রামজি আইন নিয়ে একাংশ মহল থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে শুক্রবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দাবি অনুযায়ী কাজ না পেলে বেকার ভাতা দেওয়া হবে এই আইনের মাধ্যমে। অর্থাৎ এর ফলে নিশ্চিত করা হয়েছে কর্মসংস্থান। সময় মতো মজুরি না পেলে পরবর্তী সময় তা দেওয়া হবে ক্ষতিপূরণ সহ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এবং এই যে আইন, এর যে প্রধান যে বৈশিষ্ট্য, যে গুণাবলী, সেগুলো এক নম্বর হচ্ছে বেকার ভাতার অধিকার। পূর্ববর্তী যে আইন ছিল, অর্থাৎ এনজিএন রেগার যে অধীনে বিভিন্ন শর্তের কারণে বেকার ভাতা পাওয়া কার্যত প্রায় অসম্ভব ছিল। কিন্তু এই যে জি রামজি আইন 2025-এর অধীনে এই সকল বিধিনিষেধ কিন্তু প্রত্যাহার করা হয়েছে। এখন কাজের দাবি জানানোর পর কর্মসংস্থান প্রদান না হলে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে বেকার ভাতা প্রদানযোগ্য হবে, মানে দিতেই হবে। এই যে বেকার যে জায়গাটা, যে যদি ঠিক সময়ে কর্মসংস্থান প্রদান না করা হয়, দাবি জানানোর পরে তার টাইমলাইন দেওয়া হচ্ছে, সেই টাইমলাইনের মধ্যে যদি কাজ না দেওয়া হয় তাহলে তার জন্য কিন্তু বেকার ভাতা দিতে হবে। এবং শুধু তাই নয়, খুব সম্ভব এটা আগামী দিন যখন আরো ক্লারিফিকেশন আসবে, উইথ ইন্টারেস্ট দিতে হতে পারে। এর ফলে কর্মসংস্থানের যে একটা বাস্তব যে একটা অধিকার এবং তার যে আইনগত অধিকার, সেটা কিন্তু প্রতিষ্ঠিত হবে। 2 নম্বর হচ্ছে সময় মতো মজুরি প্রদান। আগে আমরা দেখতাম সময় মতো মজুরি দেওয়ার সেরকম কোন আইন কিছুই ছিল না। তো মজুরি প্রদানে যদি বিলম্ব হয়, সেটা আগে হতো। এখন মজুরি প্রদানে কোনো বিলম্ব হলে বিলম্বিত প্রতিটি দিনের জন্য, ওই যেটা আমি বললাম, ক্ষতিপূরণ সহ মজুরি প্রদান করতে হবে। এর ফলে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা বৃদ্ধি পাবে। শ্রমিকরা তাদের পূর্ণ প্রাপ্যতা নিশ্চিতভাবে পাবেন। ভিবিজি রামজি আইনে কাজের প্রধান 4টি বিভাগ নির্ণয় করা হয়েছে, যার মধ্য দিয়ে তৈরি করা হবে স্থায়ী সম্পদ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাজের এই যে আইন হয়েছে, তাদের 4টা কাজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি? আগে তো কি কাজ করবে, আজকে বলছে এখানে গাছ কাটো, এখানে ঘাস কাটো, একবার পুকুর কাটো, এরকম না। কাজের 4টা কিন্তু প্রধান কাজ এখন ডিফাইন করা হয়েছে। একটা হচ্ছে জল নিরাপত্তা ও সংরক্ষণ সংক্রান্ত কাজ, ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ ক্যানেল। কোন জায়গায় ক্যানেল তৈরি করতে হবে, সেখানে তাদেরকে যুক্ত করা হবে। চেক ড্যাম, আমরা জানি চেক ড্যাম। তাছাড়া রিজুমিনেশন অফ পন্ডস, কোনো পুকুর ঠিকভাবে পরিচর্যা হচ্ছে না, সেখানে তাদেরকে লাগানো হবে। এফরেস্টেশন, প্লান্টেশন, এইসব জায়গায় তাদেরকে কাজে যুক্ত করা হবে। এই হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে গ্রামীণ পরিকাঠামো সংক্রান্ত কাজ। সেটা কি? সেখানে রুরাল রোডস আছে, কিছু রোড, সেখানে তারা কাজে যুক্ত হতে হবে। গ্রাম পঞ্চায়েত ভবন, সেখানে গ্রাম পঞ্চায়েত ভবন তৈরি কাজে তাদেরকে ব্যবহার করা যাবে। তাছাড়া আঙ্গনবাড়ি সেন্টার, সেখানেও তাদেরকে ব্যবহার করা যেতে যাবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাসেটস, এগুলো গ্রামীণ পরিকাঠামো সংক্রান্ত কাজে নির্দিষ্টভাবে বলা হয়েছে, এই কাজগুলো তাদের জন্য দেওয়া হয়েছে। আজীবিকা উন্নয়নমূলক কাজ। আজীবিকা উন্নয়নমূলক কাজটি কি? যেমন গ্রামে রুরাল হাটস, সেগুলো তৈরি করতে তাদের সাহায্য নেওয়া হয়। ফুড গ্রেইন স্টোরেজ, আমরা সবাই জানি ফুড গ্রেইন স্টোরেজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য রুরাল এরিয়া। তাছাড়া ওয়ার্কশেপ ফর আমাদের এসএইচজি গ্রুপের যারা বোনেরা আছেন, মেয়েরা আছেন, তাদের জন্য ওয়ার্কশেপ বানানো। শুধু তাই নয়, তাদেরকে ডেয়ারি যে ইনফ্রাস্ট্রাকচার, যে দুগ্ধের সাথে যারা যুক্ত, তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার কোথাও দরকার আছে, গাবি বা কোথাও কোনো রাখতে হবে, সেই সব জায়গায় তাদেরকে ব্যবহার করা যাবে। লাস্ট হচ্ছে জলবায়ু পরিবর্তন ও প্রতিকূল আবহাওয়া মোকাবেলা কাজ। সেটা কি? আমরা সবাই জানি, যখন সাইক্লোন হয়, কাকে আনবো, কোথায় আনবো, তাদেরকে কিন্তু এখন সেই কনস্ট্রাকশন অফ সাইক্লোন
এরিয়া যখন কোনো সেখানে সমস্যা হবে তাদেরকে ব্যবহার করা হবে। তাছাড়া ফ্লাড শেল্টার হাউস যাতে তৈরি করে, এমবেঙ্কমেন্ট কোনো জায়গায় বাঁধ নির্মাণে তাদের কাজ ব্যবহার করতে হবে। তাছাড়া ফরেস্টে অনেক সময় আমরা দেখি ফায়ার হয়। বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা মিশনের জন্য গ্যারেন্টি ভিবি জি রামজি 2025 ভারতের 2 দশকের পুরনো গ্রামীণ কর্মসংস্থান ব্যবস্থার একটি ব্যাপক সংস্কার, যা পরিবর্তিত করেছে 2005 সালের মনরেগাকে। রেগা আইন মুছে দিয়ে কার্যকর করা নতুন আইন গ্রামীণ কর্মসংস্থানকে সংকটের মুখে ফেলবে বলে অভিযোগ করে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে বিরোধী দলগুলোর এই ধরনের অভিযোগ সম্পূর্ণ নাকচ করে দিয়ে নতুন এই আইন গ্রামীণ কর্মসংস্থানকে বাস্তবে সহায়তা করবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংস্কার বা রিফর্মের ক্ষেত্রে গোটা দেশের মধ্যে প্রথম স্থানে উঠে এসেছে ত্রিপুরা। এর জন্য রাজ্য সরকারের প্রশংসা করেছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার স্বামী বিবেকানন্দ ময়দানে স্বদেশী মেলা 2026 এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্বদেশী মেলার মতো উদ্যোগ বাড়াবে আত্মনির্ভরতা, একই সাথে আত্মনির্ভর হতে হবে সাংস্কৃতিক ক্ষেত্র। এদিনের অনুষ্ঠানে মেলা আরও 2 দিন অর্থাৎ 14 আগস্ট পর্যন্ত বৃদ্ধি করার কথাও জানিয়েছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে এই যে স্বদেশী মেলা, আমার মনে হয় যে এটা একটা অনুষ্ঠান যদি আমরা বলি তাহলে কিন্তু ভুল হবে। এটা কিন্তু মনে হয় যে সেলফ রিলায়েন্স, এটা আত্মনির্ভরতার বিষয় দাঁড়িয়েছে। আজকে এখানে যখন দেখবে যে আমার জিনিস, আজকে আমার এই জিনিসটা বিক্রি হচ্ছে, আমার জিনিসের কদর হচ্ছে, তখন তার মধ্যে কিন্তু সেলফ কনফিডেন্স, সেলফ রিলায়েন্স সেটা কিন্তু বাড়বে। এখানে শুধু বিক্রি না, কিন্তু শুধু বিক্রির কথা বললে হবে না, আমাদের সাংস্কৃতিক যে বিষয় আছে সেখানেও কিন্তু আত্মনির্ভর হতে হবে। আমরা আমাদের যে ইন্ডিজিনাস যে সাংস্কৃতিক আছে সেটা আমাদের ধরে রাখতে হবে, সেটাকে আরও রিফাইন কিভাবে করা যায়। আমাদের এখানে আমার মনে আছে গত 3-4 দিন আগে আপনারা শুনে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন কি, যে আমরা রিফর্মের মধ্যে সারা ভারতবর্ষের মধ্যে ছোট একটা রাজ্য রিফর্মের মধ্যে উই স্টুড ফার্স্ট। এবং চিফ সেক্রেটারি সমস্ত এই যে স্টেটের চিফ সেক্রেটারিদের সামনে ওখান থেকে নির্দেশ এসছে যে প্রেজেন্টেশন দেওয়ার জন্য এতগুলো রিফর্ম কিভাবে আপনারা করলেন। এখানে আমাদের অফিসাররা কিরঞ্জি গীতেও ছিলেন সেখানে। এবং কিছুদিন আগে বিহার থেকে আমন্ত্রণ জানিয়েছে, কিরণজি আমাকে বললেন যে বিহার থেকে আমাদের আমন্ত্রণ করেছেন এই যে রিফর্ম আমরা কি করে করলাম সেখানে যাওয়ার জন্য। আমি বললাম ওদেরকে বলুন এখানে আসতে, আমরা কেন যাব। যাই হোক, পরবর্তী সময় আমি বললাম যান, গিয়ে এটা আমাদের মানে প্রাইড ফর আওয়ার স্টেট। সদ্য অনুষ্ঠিত প্রবাসী ত্রিপুরাবাসী সামিটের পর রাজ্যে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন প্রবাসী ত্রিপুরাবাসীরা। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই সামিটে যেখানে যোগ দিয়েছিলেন 85 জন, সেখানে আগামী সামিটে যোগ দেবেন প্রায় 400 প্রবাসী ত্রিপুরাবাসী। শুক্রবার ভট্টপুকুরের বাপুজি বিদ্যা মন্দিরে নতুন ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 1953 সালে বর্দোয়ালি ভট্টপুকুর এলাকায় স্থাপিত বাপুজি বিদ্যা মন্দির দীর্ঘ সময়কাল ধরে শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে এদিনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্বর্গীয় নবীনচন্দ্র চক্রবর্তীর দান করা জমিতে নির্মিত এই বিদ্যালয়ের সর্বাঙ্গীন পরিকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নিজের বলে কিছু ফিল হয় না। আমি কিছুদিন আগে এখানে এই যে প্রবাসী বাঙালি বলি, তো প্রবাসী ত্রিপুরাবাসী করে একটা সম্মেলন করেছিলাম, আপনারা সবাই জানেন। প্রায় আমরা ভেবেছি 70 জনের মতো আসবেন, প্রায় 85 জনের মতো এসছে। এবং আপনারা শুনে অবাক হবেন, স্ব স্থানে তারা পৃথিবীর সব জায়গার থেকে এসছে।
এবং নিজেদের পয়সা খরচ করে কিন্তু ত্রিপুরাতে এসেছেন, ইনভেস্ট করতে চাইছেন। কেউ সায়েন্টিস্ট ইত্যাদি, তারা এখানে ইনভেস্ট করবে এবং তারা মানে অনেকে মানে এত আপডেটেড, তারা বিজনেসম্যান, ইন্ডাস্ট্রি। তো আমাদের কাছে কিন্তু একটা পুঁজি হয়েছে, কারণ তারা যেহেতু শিখরের সাথে জড়িত, ত্রিপুরার সাথে জড়িত, অন্যান্য যারা ইনভেস্টার্সরা আসে। কিন্তু আমি আধিকারিকদের বলেছেন যে ওনাদের যে এক্সপার্টাইজ এবং ওনাদেরকে আমাদের যেহেতু ইনভেস্টার্স পলিসি হয়েছে, বিভিন্ন পলিসি আমাদের রয়েছে তাদেরকে, এবং তারাও খুশি। এবং আমি যা শুনলাম এই খবর পেয়ে, প্রায় নেক্সট টাইম যখন সেটা হবে প্রায় 300 থেকে 400 আরও লোক আসবে এখানে। স্থির বেতন পরিকাঠামো বামফ্রন্ট সরকারের সময় থেকে বলে স্বীকার করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। স্থির বেতন পরিকাঠামো অসাংবিধানিক বলে যে রায় দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত, তাকেও স্বাগত জানিয়েছে সিপিআইএম। নিয়মিত বেতনের স্কেলে নিয়োগ পাওয়ার পরেও স্থির বেতনের চাকুরির ব্যবস্থা অসাংবিধানিক বলে রায় দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এ রায়কে স্বাগত জানিয়েছে সিপিআইএম। শুধু তাই নয়, স্থির বেতন ব্যবস্থাপনা বামফ্রন্ট সরকারের সময় থেকে শুরু হয়েছে বলেও স্বীকার করে নিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আর্থিক অসঙ্গতির কারণে এ ব্যবস্থা লাগু করা হবে বলে দাবি করলেন বিরোধী দলনেতা। হাইকোর্ট মাননীয় আদালত গতকাল একটি যুগান্তকারী রায় দিয়েছেন। আমাদের পার্টি, আমি ব্যক্তিগতভাবে এই রায়কে স্বাগত জানাচ্ছি। সেটা হলো যে 2000 ইংরাজির প্রথম দিক থেকেই, হ্যাঁ, এটা বামফ্রন্ট আমলেই হয়েছিল, আমিও তার অংশীদার হলেও তখন আমাদের আর্থিক অবস্থা সেরকম ছিল না, তাই করতে হয়েছে যে রেগুলার পদের এগেইনস্টে রেগুলার অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু তার পে এটা যত পাবেন তার হাফ, এরপর নির্দিষ্ট সময়ের পরে আরেকটু বেশি, তারপরে 5 বছর শেষে অটোমেটিক এটা তারা ফুল পে পান। মাননীয় আদালত বলেছে এটা অসাংবিধানিক। হ্যাঁ, দিক থেকে এই সিদ্ধান্ত এটা বামফ্রন্ট সরকারের বিরুদ্ধেও, অর্থাৎ তার সিদ্ধান্তের বিরুদ্ধে, এবং বর্তমান সরকার যারা বলেছিল 2018-তে বিজেপি যদি সরকারে আসে, ডাবল ইঞ্জিনের সরকার, টাকার কোনো অভাব হবে না, অসুস্থ অরুণ জেটলি তৎকালীন অর্থমন্ত্রীকে দিয়ে এই রবীন্দ্র ভবনে বলিয়েছেন ছোটা সা ত্রিপুরা রাশি কা কোই কমতি নেই হোগা, সব হবে ত্রিপুরা থেকে পার্ট টাইম, কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ, ফিক্সড পে, এই শব্দগুলোই ত্রিপুরাতে থাকবে না। কিন্তু দুর্ভাগ্য, সেই আগের সিদ্ধান্ত এটা বহাল রেখেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী নিয়মিত স্কেলে নিয়োগ প্রাপ্তদের স্থির বেতনের সময়কালের অর্থ সুদ সমেত ফেরত দেওয়া এবং চাকুরির প্রথম দিন থেকে নিয়মিত স্কেল দেওয়ার ত্রিপুরা উচ্চ আদালতের রায় অবিলম্বে কার্যকর করার দাবিও জানিয়েছে সিপিআইএম। পাশাপাশি বিভিন্ন প্রকল্প কর্মীদের নিয়মিতকরণের দাবিও করেন বিরোধী দলনেতা। কিছুই করেনি, এখন এটা হয়েছে, আমরা স্বাগত জানাই। এবং রাজ্য সরকারকে বলবো, এরকম বহু সিদ্ধান্ত আদালতে তারা মানেন না, কোথাও কোথাও সুপ্রিম কোর্ট অব্দি গিয়ে তারা এই সেখানে রিভিউ করার চেষ্টা করেন, এটা যদি না হয়। এবং এর সাথে আমি আবেদন করবো আবার 10,323-এর বিষয়টি পশ্চিম বাংলাতে কলকাতা হাইকোর্ট যেরকম ভাবে মানবিক কারণে সমস্ত ধরনের অনিয়ম ইত্যাদি থাকা সত্ত্বেও 26,000-এর বেশি পদকে তারা পুনর্বহাল করেছেন। সেই উদাহরণকে সামনে রেখে অনুসরণ করে ত্রিপুরা সরকারও মাননীয় সুপ্রিম কোর্টের কাছে সে আবেদন জানাক, যাতে 10,323 তার মধ্যে যারা যারা বেঁচে আছেন তাদের জন্য পুনর্বহাল করা হয় এবং পুনর্বিবেচনা করা হয়। তার সাথে সর্বশিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা অভিযান, রেগাতে যারা নিয়োগ হয়েছেন, ন্যাশনাল হেলথ মিশনে যারা নিযুক্ত হয়েছেন, ডাক্তার থেকে একেবারে ওই মাল্টিপারপাস ওয়ার্কার অব্দি, প্রত্যেককে যে মাননীয় উচ্চ আদালত গতকাল যে রায় দিয়েছেন ডিভিশন বেঞ্চ, 2001 এবং 2007 সালে স্থির বেতন পরিকাঠামো ব্যবস্থাপনার প্রবর্তন করেছিল তৎকালীন বামফ্রন্ট মন্ত্রিসভা। এই ব্যবস্থাপনা নির্মূল করা হবে বলে
নির্বাচনে প্রচার করে 2018 সালে সরকার গঠন করে ভারতীয় জনতা পার্টি, কিন্তু এখনো পর্যন্ত স্থির বেতন পরিকাঠামো ব্যবস্থাপনার পরিবর্তন করেনি রাজ্য সরকার। নিয়মিত স্কেলে নিয়োগ হওয়ার পরেও স্থির বেতনে চাকরি করতে হয় 5 বছর। সরকারের এই ব্যবস্থা অসাংবিধানিক বলে রায় দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। তবে ত্রিপুরা উচ্চ আদালতের এই রায় কতটুকু কার্যকর করা হবে তা নিয়ে সন্দিহান রাজ্যের কর্মচারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রশাসন এবং এনডিআরএফ এর দিকে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়ে গন্ডাছড়ায় নারিকেলকুঞ্জে নৌকা দুর্ঘটনার 4 দিন পর ভেসে উঠল ধর্মজিৎ চাকমার মৃতদেহ। এই ঘটনা আবারও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পর্যটন নিরাপত্তা ও জরুরি উদ্ধার ব্যবস্থার ভঙ্গুর বাস্তবতা। পরিবারের সঙ্গে ব্যবসায়িক কাজে গিয়ে 22 বছরের যুবক ধর্মজিৎ চাকমার করুণ মৃত্যু শুধুমাত্র একটি দুর্ঘটনার পরিণত নয়, বরং পরিকল্পনার অভাব, নিরাপত্তা অবহেলা এবং উদ্ধার কার্যের দীর্ঘসূত্রিতার এক নির্মম প্রতিফলন। এই ঘটনায় যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি উঠে এসেছে প্রশাসনিক দায়িত্ব ও ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন। গন্ডাছড়া জনপ্রিয় পর্যটন কেন্দ্র নারিকেলকুঞ্জে নৌকা দুর্ঘটনায় 22 বছরের যুবক ধর্মজিৎ চাকমার মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয়, বরং পর্যটন ব্যবস্থাপনা, উদ্ধার পরিকাঠামো এবং প্রশাসনিক তৎপরতার একাধিক গুরুতর ত্রুটিকে সামনে এনে দিয়েছে এই দুর্ঘটনা। গঙ্গানগরের ভক্তপাড়ার বাসিন্দা ধর্মজিৎ চাকমা পরিবারের সঙ্গে আনন্দ ভ্রমণে গিয়ে যে মর্মান্তিক পরিণতির শিকার হলেন তা গভীরভাবে ভাবিয়ে তুলছে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদেরও। সোমবার দুপুরে ভ্রমণ শেষে ফেরার পথে নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে জলে তলিয়ে যাওয়াই এই ঘটনার সূচনা। নৌকা থেকে গাছের ফল পাড়তে গিয়ে জলে তলিয়ে যায় বছর 22-এর যুবক ধর্মজিৎ চাকমা। এরপর আর খুঁজে পাওয়া যায়নি তাকে। অবশেষে শুক্রবার সকালে নিজে থেকে ভেসে ওঠে ধর্মজিতের মৃতদেহ। পর্যটন কেন্দ্রে নৌকা চলাচলের ক্ষেত্রে আদৌ কি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই। লাইফ জ্যাকেট, দক্ষ মাঝি কিংবা বিপর্যয় মোকাবেলার প্রাথমিক প্রস্তুতি কোনোটি দৃশ্যমান ছিল না বলে অভিযোগ স্থানীয় পর্যটকদের। দুর্ঘটনার পর দমকল বাহিনী থেকে শুরু করে এনডিআরএফ ঘটনাস্থলে পৌঁছালেও 4 দিন ধরে চলা উদ্ধার অভিযানে খুঁজে পেতে ব্যর্থ হয় নিখোঁজ যুবককে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী ঘটনার দ্বিতীয় দিনেও এনডিআরএফ ঘটনাস্থলে পৌঁছায়নি, যা উদ্ধার কার্যে গুরুতর বিলম্ব সৃষ্টি করে। পরে এনডিআরএফ তল্লাশি চালালেও কার্যত কোনো ফল মেলেনি। স্বাভাবিকভাবেই উদ্ধারকারী সংস্থার দক্ষতা, সমন্বয় এবং প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছে এই দীর্ঘসূত্রিতা। একটি পর্যটন এলাকায় এমন ঘটনার পর দ্রুততম সময়ে আধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষিত ডুবুরি নামানো কি বাধ্যতামূলক নয়? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমানসে। নারিকেলকুঞ্জের মতো জনপ্রিয় পর্যটন স্থলে প্রতিদিন বহু মানুষ ভিড় করেন, অথচ নৌকা চলাচল নিয়ন্ত্রণ, আবহাওয়া ও নদী স্রোত পর্যবেক্ষণ, জরুরি উদ্ধার ব্যবস্থা, স্থায়ী উপস্থিতি, এইসব বিষয়ে প্রশাসনের কার্যকর নজরদারি নেই বলেই উঠেছে অভিযোগে। পর্যটকদের মতে দুর্ঘটনার পর প্রশাসনের প্রতিক্রিয়া ছিল ধীর ও অসংগঠিত, যা ক্রমশ ক্ষীণ করে দেয় একটি প্রাণ বাঁচানোর সুযোগকে। 4 দিন পর ধর্মজিৎ চাকমার মৃতদেহ নদীতে ভেসে ওঠা এক করুণ সমাপ্তি টানলেও বহু প্রশ্নের উত্তর আজও অমীমাংসিত। যদি দ্রুত ও সমন্বিত উদ্ধার অভিযান শুরু হতো, যদি পর্যটন স্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকতো, তবে কি এই তরুণের প্রাণ বাঁচানো যেত না? তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। গত 4 তারিখ বিকালবেলা ছেলেটা আইছিল এখানে তার দাদুর সঙ্গে বড়ি বিক্রির জন্য, ফুল বড়ি বিক্রির জন্য এই নারকেলকুঞ্জ পিকনিক স্পটে। তো যেহেতু 4টার সময় পিকনিক বন্ধ হয়ে যায়, সেহেতু সে বাড়ি ফিরে যাইতেছিল তার দাদুর সঙ্গে নৌকা ঘুরে। তো নৌকা ঘুরে যাওয়ার সময় আমরা হেলিপ্যাড গ্রাউন্ডের কাছাকাছি আসার পরে সে তার অ্যাকচুয়ালি মৃগী ডুব ছিল। তো তার দাদুর নৌকার থেকে সে পড়ে যায় জলের মধ্যে। পড়ে যাওয়ার পরে তার দাদু চিৎকার করে সবারে জানায় এবং তখন এখানে স্থানীয় যারা এখানে বুট চালায় তারা এবং পরবর্তী সময় আমাদের ফায়ার সার্ভিস এবং আমাদের ডিজাস্টার সাব ডিভিশন ডিজাস্টার টিম অনেক খোঁজাখুঁজি করে এবং পরের দিনও আমাদের এখানে এনডিআরএফ আসে এবং এনডিআরএফ এসে অনেক খোঁজাখুঁজি করে। গতকাল পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু আজকে সকালবেলা ভোরবেলা তার এই যে দেহটা জলের মধ্যে ভাসমান অবস্থায় আমরা পাই।
স্যার কটার দিকে পাওয়া গেছে? তো ভোর আনুমানিক এটা তো ঠিক কইতে পারতেছি না, 5টার দিকে দেখছে যে ভাসমান অবস্থায় কিনারা পাওয়া গেছে। তো স্যার এই যে কিছুক্ষণ আগে আপনি বললেন যে ছেলেটা একটু অসুস্থ আছে, তার কোনো সার্টিফিকেট? তার দাদু দেখাইছে আমাদের। কি সার্টিফিকেটে কি? এটা অ্যাকচুয়ালি তার মৃগী রোগ আছে, চিকিৎসাধীন আছে। ধর্মজিৎ চাকমার মৃত্যু শুধুই একটি দুর্ঘটনা হিসেবে দেখলে ভবিষ্যতেও এমন ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাবে। গত 6ই আগস্ট 2025 সালে তেলিয়ামুড়া চাকমাঘাটে এমন সড়ক দুর্ঘটনায় আটকা পড়া এক ট্রাক চালক মিহির লাল দেবনাথের মৃত্যুর পরও ত্রিপুরার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দক্ষতা নিয়ে উঠেছিল গুরুতর প্রশ্ন। লক্ষ কোটি টাকা ব্যয় করে এনডিআরএফ এর দিন 2-1 পরপর মক ড্রিল কোনো কাজে লাগছে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। ধর্মজিৎ চাকমার মৃত্যুর এই ঘটনা প্রশাসনের কাছে একটি সতর্কবার্তা, আর তা হলো পর্যটন উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ও জরুরি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে অর্থহীন হয়ে পড়ে উন্নয়ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের জন্য ত্রিপুরা উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী নিয়মিত বেতনক্রম অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়েছে সংগঠন। পাশাপাশি রাজ্য সরকার যে প্রমোশন নিয়মিতকরণের ঘোষণা দিয়েছিল সেই বিষয়টি সুপ্রিম কোর্টের রায় দ্রুত কার্যকর করার দাবিও জানিয়েছে সংগঠন। উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়িত না হলে ভবিষ্যতে আন্দোলনে কর্মসূচি গ্রহণ করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয় সাংবাদিক সম্মেলনে। আমরা বিগত যে শেষ সাংবাদিক সম্মেলনে আমি ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে একটা দাবি উত্থাপন করেছিলাম যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যারা চাকরি পাচ্ছেন টেট এবং জেআরবিটির যে চাকরিগুলি হচ্ছে এগুলি প্রথম দিন থেকেই রেগুলার স্কেল দেওয়ার দাবি। এবং গতকালকে আমরা দেখতে পেলাম যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একই রায় দিয়েছে যে ওদেরকে শুরু থেকেই স্কেল দিতে হবে। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে একটা দাবি রাখছি যে আমাদের রাষ্ট্রবাদী সংগঠনের যে দাবি এটার প্রতি আপনি সহমর্মিতা প্রকাশ করবেন এবং আমরা এও আশা প্রকাশ করব যে এইটাকে অতি শীঘ্র আপনি কার্যকারী করবেন। আর দ্বিতীয়ত আমাদের আরেকটা ছিল যে বিগত কিছুদিন পূর্বে প্রমোশনে যে রিজার্ভেশনের যে বিষয়ে একটা নোটিফিকেশন জারি হয়েছে যে প্রমোশনগুলি রেগুলারাইজেশন করা হয়েছে, এই বিষয়ে কিছু স্পষ্টতার অভাব আছে। ওই দেশের কৃষি ব্যবস্থার মূল শক্তি প্রান্তিক ও ক্ষুদ্র চাষিরা। সীমিত জমি, অল্প পুঁজি ও প্রকৃতির উপর সম্পূর্ণ নির্ভরশীলতা নিয়ে তারা প্রতিনিয়ত লড়াই চালিয়ে যান। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, রোগবালাই কিংবা বাজারের অনিশ্চয়তা এক নিমিষে ধ্বংস করে দিতে পারে তাদের স্বপ্ন ও পরিশ্রম। এমন বাস্তবতায় প্রান্তিক চাষিদের সুরক্ষায় সরকারি সহায়তা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষির ভবিষ্যৎ রক্ষার জন্য অপরিহার্য। বিশালগড়ের প্রান্তিক কৃষক কবির হোসেনের ক্ষেত্রেও নেমে এসেছে এমনটাই চরম বিপর্যয়। কৃষি আজও দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি, কিন্তু বাস্তব চিত্র বলছে এই কৃষির মেরুদণ্ড হিসেবে পরিচিত প্রান্তিক ও ক্ষুদ্র চাষিরাই রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগ, রোগবালাই, আবহাওয়ার আকস্মিক পরিবর্তন কিংবা বাজার দরের ওঠানামা সবকিছুর সরাসরি আঘাত এসে পড়ে তাদের উপরই। এমন পরিস্থিতিতে প্রান্তিক চাষিদের সুরক্ষায় সরকারি সহায়তার গুরুত্ব সবচেয়ে বেশি। বিশালগড় বিধানসভার নদীলাগ গ্রামের প্রান্তিক কৃষক কবির হোসেনের ক্ষেত্রেও নেমে এসেছে চরম বিপর্যয়। দীর্ঘদিন ধরে কৃষিকাজের উপর নির্ভর করে সংসার চলে তাঁর। ভালো লাভের আশায় চলতি মরশুমে নিজের জমিতে লাউ চাষ করেছিলেন কবির হোসেন, কিন্তু অপ্রত্যাশিত রোগের আক্রমণে মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায় সব স্বপ্ন। কোনো ধরনের সতর্কবার্তা বা পূর্বাভাস ছাড়াই হঠাৎ লাউ গাছের পাতাগুলো কালো হয়ে যেতে শুরু করে। খুব অল্প সময়ের মধ্যে পাতাগুলি ঝলসে যায় এবং পচে নষ্ট হয়ে পড়ে গাছে ধরা লাউগুলো। চোখের সামনে এভাবেই সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে যাবে তা যেন কল্পনা করতে পারেননি প্রান্তিক চাষি কবির হোসেন। না, এই লাউ ক্ষেত্রে আমি করছিলাম আজকা 2 মাস হয়েছে। অনেক পরিশ্রম করে আমি কাজ করে এই লাউ ক্ষেত্রে করছিলাম, কিন্তু লাউ ক্ষেত্রে কি যে হইলো, এই পাতাগুলা জ্বললা একবার ফুইরা গেছে গা।
লাউ বেশি ব্যস্ত আছি না, অল্প মানে? কয়েকটা লাউ বেচছি। আমার পুঁজিও আইছে না, যে পরিশ্রম করছি এই পরিশ্রমটা আমার বিফল হয়ে গেল। প্রান্তিক চাষিদের অধিকাংশের জমির পরিমাণ সীমিত, ফলে একটি মরশুমের ফসল নষ্ট হয়ে গেলে তাদের পক্ষে সেই ক্ষতি সামাল দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। চাষের জন্য নেওয়া ঋণ শোধ করা, পরিবারের দৈনন্দিন খরচ চালানো কিংবা সন্তানদের পড়াশোনার ব্যয় বহন সবই অনিশ্চয়তার মুখে পড়ে। এই বিপুল ক্ষতির ফলে একেবারে ভেঙে পড়েছে তার পরিবারের আর্থিক অবস্থা। কবির হোসেনের 3 কন্যা সন্তানের পড়াশোনার খরচ সহ সংসারের যাবতীয় ব্যয় কৃষিকাজের উপর নির্ভরশীল। লাউ চাষে মারাত্মক লোকসানের কারণে এখন সন্তানদের শিক্ষা জীবন নিয়েও গভীর দুশ্চিন্তায় দিন কাটছে তার। আপনার নাম কি? আমার নাম কবির হোসেন। আপনি এমনি কৃষি করেন না? হ্যাঁ, কৃষিকাজে করি। প্রতি সিজনে করেন? হ্যাঁ, সেজন্যই করি। এবার তো খুব লস হয়েছে। লস হয়েছে, এবার বিরাট লস। বিরাট লস। কিছু চাননি সহায়তা বা কৃষি? সরকার যদি দয়া করে আমরা কাছে কিছু দেয় তাহলে আর কি তা কমুক। এই অবস্থায় সরকারি ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তায় শুধুমাত্র সাহায্য নয়, বরং একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় বেঁচে থাকার। সরকারি সহায়তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফসল বীমা ও ক্ষতিপূরণ ব্যবস্থা। প্রাকৃতিক দুর্যোগ বা রোগের আক্রমণে ফসল নষ্ট হলে দ্রুত ক্ষতিপূরণ প্রদান চাষীদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়। পাশাপাশি স্বল্প সুদে কৃষি ঋণ ও ঋণ পুনর্গঠনের সুবিধা ঋণের ফাঁদে পড়া থেকে রক্ষা করতে পারে প্রান্তিক কৃষকদের। একই সঙ্গে অত্যন্ত জরুরি কৃষি দপ্তরের সক্রিয় এবং সময় উপযোগী ভূমিকা। আগাম সতর্কতা, রোগবালাই শনাক্তকরণ, আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাঠ পর্যায়ে পরামর্শ এবং প্রশিক্ষণ, এসবের মাধ্যমে বহু ক্ষতি আগেই প্রতিরোধ করা সম্ভব। কৃষি সম্প্রসারণ কর্মীদের নিয়মিত মাঠে উপস্থিত এবং চাষিদের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে উঠলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সংকটের সময়। বিশেষজ্ঞদের মতে সরকারি সহায়তা শুধু সংকটকালীন ত্রাণে সীমাবদ্ধ থাকলে চলবে না। দীর্ঘমেয়াদে প্রান্তিক চাষিদের জন্য টেকসই কৃষি নীতি, জলসেচ ব্যবস্থার উন্নয়ন, উন্নত বীজ সরবরাহ এবং ন্যায্য মূল্য নিশ্চিত করা অপরিহার্য। এতে চাষিরা যেমন উৎপাদনে উৎসাহ পাবেন, তেমনি আরো মজবুত হবে দেশের খাদ্য নিরাপত্তাও। প্রান্তিক চাষিদের হাত ধরে যেখানে এগিয়ে চলে দেশের কৃষি, সেক্ষেত্রে তাদেরকে টিকিয়ে রাখার দায়িত্ব রয়েছে সরকারের উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।